আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমি সেনসিটিভ একটা টপিক নিয়ে কথা বলবো। অনেকেই আমার কাছে এই টপিক নিয়ে কথা বলার জন্য অনুরোধ করেছিল। টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমি এই ভিডিওতে আপনাদেরকে অভিবাসন এবং অ্যাজাইল অ্যাপ্লিকেশনের যে নতুন আইন বের হয়েছে, যে আইনটি 10 সেপ্টেম্বর 2018-তে বের হয়েছিল এবং যেটি 1 জানুয়ারি 2019 থেকে প্রয়োগ করা শুরু হয়েছে, সেই আইন নিয়ে আমি কথা বলবো। তো অনেকেই এই আইন নিয়ে অনেক চিন্তিত ছিল। অনেকেই আমাকে প্রশ্ন করছিল, ভাই এখন কি ইমিগ্রেশন এবং অ্যাজাইল বন্ধ হয়ে যাবে? আদৌ কি ফ্রান্সে কাগজ পাওয়া সম্ভব? কাগজ পাওয়া কি খুব কঠিন হয়ে যাবে? তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা সব উত্তরগুলি পেয়ে যাবেন। তো এই ভিডিওটি আমি এই ভিডিওর মধ্যে আমি আসলে সব কিছু বলতে পারবো না। আমি 2-3টা ভিডিও করব এই টপিকটি নিয়ে। আপনারা যদি আমার পরের ভিডিও দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি যখন পরে ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন। তো আমি এই ভিডিওতে কিছু চেঞ্জ এসেছে আইনের মাধ্যমে, সেই চেঞ্জগুলোর কথা বলবো। পরের ভিডিওতে বাকি যেই চেঞ্জগুলো এসেছে সেগুলোর কথা বলবো, এবং আমি আমার ব্যক্তিগত মতামত দিব এই ভিডিওতে না, বাকি ভিডিওগুলোতে। তো শুরু করা যাক। এই আইনটির নাম কি? এই আইনটির নাম হচ্ছে Loi pour une immigration maîtrisée, un droit d'asile effectif et une intégration réussie। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। আইনের প্রথমেই আইনের নামটার দিকে যদি আমরা খেয়াল করে দেখি, প্রতিটা আইনের নাম আছে। এই আইনের নামটা যদি আমরা খেয়াল করে দেখি, এখানে লেখা আছে ইমিগ্রাশন মেট্রিজে, মানে তারা একটি নিয়ন্ত্রিত অভিবাসনের আইন চাচ্ছে। নিয়ন্ত্রিত, তারা এটা নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে, এটাকে কন্ট্রোল করতে চাচ্ছে। তো আমরা প্রথমেই বুঝতে পারছি যে এই আইনের মাধ্যমে তাদের লক্ষ্য কী এবং তারা আসলে কি করতে চায়। পরের ভিডিওতে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত অপিনিয়ন দিব, কিন্তু নামটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। তো ইমিগ্রাশন মেট্রিজে প্রথম বিষয়। তারপরে তারা আরেকটা জিনিসের উপরে খুব গুরুত্ব দিচ্ছে, আশ্রয়কারীরা। কারণ এই আইনে কিন্তু ইমিগ্রেশনের কথার চেয়ে বেশি অ্যাজাইলের কথা বলা হচ্ছে। এখানে ম্যাক্সিমাম যে চেঞ্জগুলো আসছে সেটা অ্যাজাইলের উপরে। তো আশ্রয়কারীদের আবেদনের পরীক্ষা খুব দ্রুত করার জন্য, এবং যাতে করে তারা কোনো কারণ ছাড়া অবৈধভাবে দেশে না থাকে, সেটার জন্য এই আইন ব্যবস্থা নেবে। তো এখন আমি আপনাদেরকে যে পয়েন্ট চেঞ্জ হয়েছে সেগুলো বলবো। প্রথম পয়েন্ট, আবেদনকারীদের প্রক্রিয়াকরণ খুব দ্রুত করা হবে। যেটা 11 মাস ছিল, মানে প্রায় সময় তাদের 11 মাস লাগতো প্রসেসটা শেষ করার জন্য, এখন সেটা তারা 6 মাসে আনার চেষ্টা করবে। এর মানে তারা প্রসেসটা আরও দ্রুত করার চেষ্টা করবে, এবং যাতে করে তাদের যেই এইমটা ছিল, যাতে করে মানুষ বেশি দিন অপেক্ষা না করে, সেটার জন্য তারা ব্যবস্থা করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, এটা আমি আপনার বিশ্লেষণ আমি পরে ভিডিওতে দিব। সমস্যাটা হচ্ছে যে দ্রুত করার জন্য আসলে তারা কি করছে? তারা অ্যাডমিনিস্ট্রেশনকে প্রসেসটা দ্রুত করার জন্য বলছে, নাকি আমাদেরকে, মানে ফ্রান্সে যারা অ্যাজাইলের জন্য আবেদন করবে তাদেরকে হয়রানি করে জিনিসটা দ্রুত করছে? সেটা নিয়ে বিরাট বড় একটা প্রশ্ন আছে। দ্বিতীয় পয়েন্ট, আগে আপনারা ফ্রান্সে আসার পরে 120 দিনের মধ্যে আবেদন করতেন, অ্যাজাইলের জন্য আবেদন করতেন। এখন সেটা 90 দিনের মধ্যে করা লাগবে। যদি 90 দিনের মধ্যে না করতে পারেন, তাহলে কি হবে? তাহলে আপনাদেরকে একটা আলাদা প্রসেসে ঢুকানো হবে, যেটাকে বলা হয় প্রসিডিউর অ্যাক্সেলারে। তবে প্রসিডিউর অ্যাক্সেলারেতে একটা সমস্যা, সেটা হচ্ছে যে অটোমেটিক আপনারা এবেয়াজমা, মানে বসবাস করার ব্যবস্থা পাবেন না, এবং অ্যালোকেশন পাবেন না। প্রসেসে আরেকটি চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে আপনাদেরকে যদি তারা কোনো নোটিফিকেশন দিয়ে থাকে বা হাজিরা হওয়ার জন্য আপনাদেরকে যদি তারা ডাকে, তাহলে সেটা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে করা যাবে। ইলেকট্রনিক সিস্টেম মানে SMS, মেইল, এগুলোর মাধ্যমে আপনাদেরকে তারা রন্দেভুতে ডাকতে পারে, বা আপনাদেরকে তারা নোটিফিকেশন দিতে পারে। কঠিন একটি বিষয়, কোর্টে যেদিন রায় দিবে, অডিয়েন্স যেদিন হবে, মানে কোর্টে যখন জাজ রায় দিবে, সেই দিন সেই রায়টা দেওয়ার সাথে সাথে তারা নোটিফিকেশন দিয়ে দিবে। এবং ওই দিন যদি আপনারা কোর্টে নাও থাকেন, নোটিফিকেশন যদি নাও পেয়ে থাকেন, তাদের কোনো যায় আসে না। জাজ যেই ডিসিশন সেই দিন নিবে, সেটা সঙ্গে সঙ্গে আপনাদের উপরে প্রয়োগ করা সম্ভব হবে। এর মানে তারা জানতে চাইবে না যে আপনারা নোটিফিকেশন পেয়েছেন কিনা, চিঠি পেয়েছেন কিনা। যেই দিনই কোর্টে জাজ রায় দিবে, সেই দিনই তারা
যে কোনো ডিসিশন আপনাদের উপরে প্রয়োগ করতে পারে। এর মানে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, যদি আপনাদেরকে রিফিউজ করা হয়, মানে অ্যাজাইল না দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে তারা যে কোনো ব্যবস্থা নেবে, মানে কোর্টে নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আপনাদের বিপক্ষে তারা সব ব্যবস্থা নিতে পারবে। আরেকটি পয়েন্ট, আপনি যদি আপনার অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে ফ্রান্সে থাকেন, মানে যাদের 18 বছরের নিচে, তাহলে আপনি যদি অ্যাজাইলের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে অটোমেটিক্যালি আপনার বাচ্চাদের জন্য অ্যাপ্লাইটা হয়ে যাবে, যাতে করে মানুষ আলাদা আলাদা অ্যাপ্লাই না করে। এরকম দেখা যেত যে আগে মানুষ আলাদা আলাদা অ্যাপ্লাই করতো। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনাদের বাচ্চার নামেও অটোমেটিক্যালি জিনিসটা হয়ে যাবে, যাদের 18 বছরের নিচে। আরেকটি জিনিস, আপনারা যদি এড জুরিডিকশনালের জন্য আবেদন করতে চান, মানে সরকারি উকিল যেটা সবাই বলে থাকে, উকিলের ফিস দেওয়ার জন্য সরকার যে সাহায্যটা করে, এটার জন্য যদি আবেদন করতে চান, সেটা 15 দিনের মধ্যে করতে হবে। আরেকটি পয়েন্ট, যারা প্রোটেকশন সাবসিডিয়ারি পাবেন, সাবসিডিয়ারি প্রোটেকশন যেটা সবাই বলে থাকে, সেটা যদি আগে পাইতেন, তাহলে 1 বছর পর পর কাগজ রিনিউ করা লাগতো। মানে আপনাদেরকে শুধুমাত্র 1 বছরের কাগজ দিত, সেটা প্রতি বছর রিনিউ করা লাগতো। সুখবর, এখন 4 বছরের জন্য কাগজ পাবেন। শেষ বিষয় সেটা হচ্ছে যে, আগে যদি এখানে বলা আছে যে un demandeur d'asile pourra dorénavant être autorisé à travailler lorsque l'OFPRA n'a pas statué sur la demande d'asile dans un délai de 6 mois et non plus 9 mois. মানে আগে যদি 9 মাসের মধ্যে ওফপ্রা আপনাদেরকে কোনো উত্তর না দিত, তাহলে আপনারা কাজ করার জন্য অনুমতি নিতে পারতেন। এখন সেটা 6 মাসের মধ্যে করা সম্ভব। মানে 6 মাসের ভিতরে যদি ওফপ্রা আপনাদেরকে কোনো উত্তর না দেয়, তাহলে আপনারা কাজের জন্য অনুমতি নিতে পারবেন। তো আশা করি পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। বাকি পয়েন্টগুলো জানার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি পরে ভিডিও আপলোড করব, এবং পরের ভিডিওগুলোতে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিব, এবং অন্য ফ্রান্সে যারা আইনজীবী আছে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন এইসব বিষয়ে কাজ করে থাকে, তারা কি মতামত দিচ্ছে, তারা এটার সম্পর্কে কি বলছে, সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। আশা করি ভিডিওটি দেখতে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।